আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মামুনি, আপুরা অনেক দিন হলো বাসায় আসে না, আপুদের আসতে বলুন না। আয়শা আক্তার হেসে বলে, আমার বলতে হবে কেন? তুই ফোন করে বল, ফ্রি থাকলে নক করবে নিশ্চয়ই। একদিনের জন্য না মামুনি, এসে কয়েকদিন বেড়াতে বলেন। অনুষ্ঠানের পর তো আর এসে থাকেনি আপুরা। আয়শা আক্তার বলেন, এখন থাকবে কি না কে জানে মা। সোমাইয়ার মেয়ের স্কুল খোলা থাকলে তো মনে হয় না আসবে। আসবে মামুনি, আপনি বলেন, আমিও ফোন করে বলবো এসে কয়েকদিন বেরিয়ে যাক। অনেকদিন মন মতো গল্প হয় না আপুদের সাথে। আয়শা আক্তার হেসে বলেন, ঠিক আছে, আমি এখন ফোন করে বলবো। তো আজ কি তোর ক্লাস নেই? এরিনা বলে, আছে তো, আমি এক্ষুনি চলে যাব। আয়শা আক্তার বলেন, এখনই যাবি তো? জাওয়াদ এখনো উঠেনি কেন? কার সাথে যাবি? কাল জাওয়াদের কথায় এরিনা খুব লজ্জা পেয়েছে। আজ তাই কোনোভাবেই এরিনা জাওয়াদের সামনে যেতে চায় না। সুমাইয়া আর রুকাইয়াকে আসতে বলার এটাও একটা কারণ। সবাই থাকবে, ব্যস্ত সময় কাটাবে, তখন আর ডাক্তার সাহেবের সামনে পড়তে হবে না। এসব ভাবনার মাঝেই আয়শা আক্তার বলেন, কি রে, কোথায় হারিয়ে গেলি? কার সাথে যাবি কলেজে? এরিনা বলে, আজ একা একাই চলে যাব মামুনি, এখান থেকে কাছেই তো। আয়শা আক্তার সাথে সাথেই বলেন, মোটেও না, কোনোভাবেই একা যাওয়া যাবে না। জাওয়াদ শুনলে বেশ রাগ করবে। ও নিজেও তো হাসপাতালে যাবে। যা, ওকে ডেকে ওঠা। এরিনা কি বলবে ভেবে পায় না। হঠাৎ বলে, ওনারা দেরিতে যেতে হবে মামুনি, শুধু শুধু ঘুম নষ্ট করার কি দরকার বলুন। আয়শা আক্তার বলেন, আমি জানি না বাপু, যা করবি ভেবে কর। শেষমেশ ও রেগে গেলে কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে। এরিনা আর কিছু ভাবতে চায় না। আয়শা আক্তারকে জড়িয়ে ধরে বলে, কোনো চিন্তা করবেন না মামুনি, কিছু হবে না। কথাটা বলেই এরিনার রুমে গিয়ে সুন্দর গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরে নেয়। জাওয়াদের ঘুম না ভাঙে এমনভাবে রেডি হয়ে ইলহামকে কপালে আদর দিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। কলেজে এসে দেখে আজ ফাহিম আসেনি। মিতালি সামিয়া গতকালকের ঘটনা এরিনার কাছ থেকে শুনে ফাহিমের জন্য খুব দুঃখ প্রকাশ করে। তবে এরিনাকে যে এভাবে নিয়ে যাওয়া উচিত হয়নি এটাও বলে। সামিয়া অনেক আগে থেকেই মনে মনে ফাহিমকে কিছুটা পছন্দ করত, কিন্তু কখনো বলার সাহস হয়নি। আজ যখন শুনে যে গত 4 বছর ধরে ফাহিম এরিনাকে পছন্দ করে আসছে, তখন সামিয়া খুব কষ্ট পায়। তবুও নিজেকে সামলে নেয় সামিয়া। তবে ফাহিমের জন্য চিন্তা হয় খুব। 3 জন মিলে ঠিক করে যে মিতালি আর সামিয়া দুজন মিলে ফাহিমকে বোঝাবে। শত হলেও ভালো বন্ধু ওদের। এতগুলো বছর একসাথে পড়ালেখা করছে, এতে করে একে অন্যের প্রতি অনেক মায়া তৈরি হয়ে গেছে। এক্ষেত্রে ফাহিমের এই সময় ওকে ঠান্ডা মাথায় বোঝানোর সিদ্ধান্ত নেয় মিতালি আর সামিয়া। এরিনাও এতে একমত পোষণ করে। মিতালি এরিনাকে ও ফাহিমের সাথে আবার কথা বলতে বলে, কিন্তু এরিনা এই মুহূর্তে ফাহিমের সাথে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয় না। তাই মিতালি সামিয়াও ওকে আর জোর করে না। আজ একটু দেরিতে ছুটি হয় এরিনার। ক্লাস শেষ হবার পর বেরিয়ে হয়, গেটের কাছে আসতেই কারো ওপর চোখ আটকে যায় এরিনার। সাদা শার্ট, ব্লু জিন্স, চোখে চশমা, অ্যাপ্রন পরে পুরো ডাক্তার সাহেব সেজেই এসে দাঁড়িয়ে আছে আজ। এভাবে খুব পরোক্ষ করে কম সময় দেখা হয় ডাক্তার সাহেবকে। এরিনার চোখে আজ যেন একটু বেশি ভালো লাগছে ডাক্তার সাহেবকে। ওনাকে দেখা মাত্রই এরিনার পা দুটো থমকে যায়। মন পাখিরা আজ ডানা মেলে শুধু আকাশে উড়ে বেড়াচ্ছে। সবকিছু একটু বেশি রঙিন লাগছে আজ। এর কারণ অবশ্য এরিনা জানে না, তবে আজ এরিনার বেশ ভালো লাগছে। অদ্ভুত সুন্দর এক অনুভূতি। এসব ভাবনার মাঝেই হঠাৎ জাওয়াদের গুরুগম্ভীর কণ্ঠ শুনে ধ্যান ভাঙে এরিনার। জাওয়াদ বলে, এভাবে আমার দিকে তাকিয়ে না থেকে গাড়িতে উঠে বসুন এরিনা। আপনি আজকাল একটু বেশি নির্লজ্জ হয়ে যাচ্ছেন কিন্তু। কথাটা শুনেই এরিনার দৃষ্টি এদিক সেদিক করতে করতে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসে। জাওয়াদও গাড়িতে বসে গাড়িতে স্টার্ট দিয়ে বলে, আপনি কি জানেন যে আপনি শুধু নির্লজ্জই হননি, অনেক বেশি অবাধ্য হয়ে গেছেন। এরিনা অসহায়ের মতো জাওয়াদের দিকে তাকাতেই জাওয়াদ বলে, আপনাকে নিষেধ করার পরেও আপনি আমাকে না ডেকে একা একা কলেজে এসেছেন, কারণটা জানতে পারি? এরিনা জানতো এটা নিয়ে আজ ওকে ডাক্তার সাহেব কথা শোনাবে, তবুও কি করবে, নিরুপায় হয়ে তো আজও এমনটা করেছে।
কিন্তু এখন এখন কি বলবে? ডাক্তার সাহেবকে কি কারণ বলবে? এর মাঝেই জাওয়াদ গম্ভীর কণ্ঠে বলে, কোনো প্রশ্নের উত্তর কি আপনি একবার জিজ্ঞেস করলে বলতে পারেন না? সারাক্ষণ এত কি ভাবেন? কোন ভাবনার জগতে আটকে থাকেন বলুন তো? ভাবনা কাটিয়ে কারণটা বলুন। এরিনা মিনমিন করে বলে, আপনি ঘুমেছিলেন তাই ডাকিনি, ভাবলাম এটুকু পথ আমি একাই আসতে পারবো তাই। তাই কালকের এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আপনার আজ একা একা আসতে ইচ্ছে হলো, তাই না? মাথায় এতটুকু বুদ্ধি এলো না যে কাল যেই পরিস্থিতিতে পড়েছিলেন আজও সেই একই পরিস্থিতিতে পড়তে পারেন, তাই না? জাওয়াদ বেশ রেগেই কথাগুলো বলে থামে। সত্যি এরিনার মাথায় এমন চিন্তা আসেনি আজ ফাহিমকেও তেমন কিছু করতে পারে। এটা ওর ভাবনার বাইরে ছিল। এটা চিন্তা করলেও কখনো আজ একা আসতো না। এরিনা অপরাধীর ন্যায় বলে, ভুল হয়ে গেছে, সরি। সত্যি আমার মাথা থেকে ফাহিমের বিষয়টা চলে গেছিল, থাকলে আমি কখনো একা আসতাম না। জাওয়াদ এবার সেই গম্ভীরতা বজায় রেখেই বলে, ফাহিমের মনে আপনার জন্য যে অনুভূতি, এটাকে আমি খারাপ বলবো না। ওনার যেই বয়স তাতে হতেই পারে আপনাকে সে অনেক আগে থেকেই ভালোবাসে। তবে সমস্যা হলো এখন আপনার বিয়ে হয়ে গেছে জেনেও যে আপনাকে উনি ওনার মনের কথাটা জানালো সেটা। এক্ষেত্রে আপনি তাকে প্রত্যাখ্যান করায় তিনি আপনার প্রতি আক্রমণাত্মক আচরণ করতে পারে, আপনার কোনো ক্ষতি করতে পারে। এটা আপনাকে বুঝতে হবে এরিনা। এরিনা মনে মনে ভাবে, সত্যি তো তাই। ডাক্তার সাহেব যেভাবে বললেন সেভাবে তো এরিনা ভেবে দেখেননি ফাহিমার কোনো ক্ষতি তো করতে পারে। যদিও এত বছরের বন্ধুত্বে ফাহিমের ওপরে এতটুকু বিশ্বাসও আছে, তবুও মানুষ পরিবর্তন হতে কতক্ষণ। এরিনা জাওয়াদের কথার উত্তরে বলে, বুঝতে পেরেছি, আর কখনো এমন ভুল হবে না, আমি সাবধানে চলবো। জাওয়াদ আদেশের কণ্ঠে বলে, সাবধানে চলবেন তো অবশ্যই। এখন থেকে আমাকে ছাড়া কোথাও একা যাওয়া চলবে না। খুব বেশি প্রয়োজন পড়লে গাড়িতে যাবেন, বাইরের ট্রান্সপোর্টে তো কখনোই নয়। আগেও একদিন বলেছি, আজ আবার বললাম, আশা করি মনে রাখবেন। আর এর ব্যতিক্রম হলে কিন্তু সত্যি খারাপ হবে। জাওয়াদের এমন কথা শুনে এরিনা কিছুটা ভয় পায়। আনমনে বিড়বিড় করে বলে, এটা কি আদেশ ছিল নাকি হুমকি? শুধু দায়িত্ববোধ নাকি অন্য? জাওয়াদ এরিনার বিড়বিড় করে বলা কথা শুনে গাড়ি ব্রেক করে। এতে এরিনা এক চমকে জাওয়াদের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকায়। মুহূর্তেই জাওয়াদ এরিনার দিকে খানিকটা ঝুঁকে চোখে চোখ রেখে বলে, যা ভেবে আপনি শান্তি পান তাই। আদেশ, উপদেশ, দায়িত্ববোধ, তবে অন্য কিছু কিনা সেটা এখনো বলা সম্ভব হয়নি এরিনা। এরিনার কথা জাওয়াদ শুনে ফেলেছে। ভাবতেই এরিনার অস্বস্তি হয়। তার উপরে এভাবে কাছে এসে চোখে চোখ রেখে কথাগুলো বলায় কিছুটা ঘাবড়ে যায়ও। তাই দ্রুত অন্যদিকে তাকিয়ে কি উত্তর দেবে ভেবে পায় না। এরিনার অস্বস্তি জাওয়াদ বুঝতে পারে, তাই সোজা হয়ে বসে এবার একটু দুষ্টু হেসে এরিনার দিকে তাকিয়ে বলে, তাছাড়া আপনি আমার বিয়ে করা একমাত্র বউ। সংসার ভালো মতো শুরু করার আগেই কেউ এসে আপনাকে প্রেমের প্রস্তাব দেবে বা আমার কাছ থেকে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটা আমি কিভাবে মেনে নিই বলুন তো? ধরেই নিলাম যা করেছি সবটাই শুধু দায়িত্ববোধ থেকেই করেছি। তাই বলে দায়িত্ব পালন ছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক হবে না তা তো নয়। মোট কথা, ডক্টর জাওয়াদ তার একমাত্র বউকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে আপাতত একেবারেই ইচ্ছুক নয়। বোঝাতে পেরেছি এরিনা? কথাগুলো বলেই আবার গাড়িতে স্টার্ট দেয় জাওয়াদ। আর এদিকে এরিনা লজ্জায় লাল নীল হয়ে নিশ্চুপ বাইরের দিকে তাকিয়ে থাকে। সবকিছু আজ খুব রঙিন মনে হচ্ছে এরিনার কাছে। রাস্তার যানজট, গাড়িতে এসির গুমোট অবস্থা, কোনো কিছুই যেন আজ খারাপ লাগছে না এরিনার। পুরো হৃদয় জুড়ে এক অদ্ভুত ভালো লাগা। মনে হচ্ছে বুকের ভেতর কে যেন জোরে জোরে ঢোল পেটাচ্ছে। আজ এরিনার মন বলছে ডাক্তার সাহেবের আশেপাশে এই যাত্রাটা আরেকটু দীর্ঘ হোক, শুধু দায়িত্ব পালনের জন্য হলেও আরেকটু দীর্ঘ হোক। দুজনের এই একসাথে পথ চলা। রাত 8টা বাজে। 3 দিন পর আজ বাসায় একেবারে নীরবতা চলছে। সন্ধ্যার আগে সুমাইয়া রুকাইয়া চলে গেছে, তাই আজ বাসায় সবার মন খুব খারাপ, বিশেষ করে ইলহামের। কারণ ওর খেলার সাথে তুলিকাও আজ চলে গেছে। গত 3টা দিন বেশ আনন্দে কেটেছে ইলহাম, এরিনা সহ বাসার সবার। ওই দিন বাসায় গিয়েই শুনে সুমাইয়া রুকাইয়া আসতে রাজি হয়েছে, এমনকি থাকতেও রাজি হয়েছে। শুনে তো এরিনা মহা খুশি ছিল। বাসায় মেহমান থাকায় এই 3 দিন এরিনা কলেজেও যায়নি। সারাক্ষণ রান্না, খাওয়া, গল্প এসব নিয়েই ব্যস্ত ছিল। খুব সুন্দর সময় কেটেছে এরিনার। এদিকে ইলহাম আর তুলিকা সারাক্ষণ খেলায় ব্যস্ত ছিল। ঝগড়া করেছে, আবার মিলেমিশে খেলেছে। যাই হোক,
সব মিলিয়ে গত 3 দিন বেশ ভালো সময় কেটেছে সবার। এরিনা সব গুছিয়ে ইলহামকে খাইয়ে ঘুম পাড়াতে নিলে ওর মোবাইল বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে মিতালি ফোন করেছে। এই সময় মিতালি কখনো ফোন করে না। হঠাৎ ওর নামটা দেখে একটু চিন্তিত হয়ে ফোন রিসিভ করে এরিনা। ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে মিতালির কান্নার আওয়াজ শুনে ভয় পেয়ে এরিনা বলে, কি ব্যাপার মিতালি, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? দোস্ত, তাড়াতাড়ি হাসপাতালে আয়। এরিনা এবার আরো ভয় পায়, কাপা কণ্ঠে বলে, কেন রে, কি হয়েছে? কে অসুস্থ? বল মিতালি। ফাহিম আত্মহত্যা করার চেষ্টা করেছে, অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। আমাকে আন্টি ফোন করে জানালে আমি সামিয়াকে নিয়ে চলে আসি। ফাহিমের এমন অবস্থার কথা শুনে এরিনা যেন বাকরুদ্ধ হয়ে যায়। কি বলবে কি করবে ভেবে পায় না। নিজেকে কিছুটা সামলে বলে, এখন ওর কি অবস্থা? ডক্টর কি বলেছে? ওটিতে আছে, ওয়াশ করছে আর কি। বাসায় সবাই ছিল, তাই টের পেয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসাই ভালো হয়েছে, না হলে নাকি আরো সমস্যা হতো। বাকিটা ডাক্তার বের হলে জানতে পারবো। এরিনা নিজেকে সামলে কান্না আটকে মিতালিকে বলে, চিন্তা করিস না মিতালি, দেখবি পাগলটা সুস্থ হয়ে যাবে, কিচ্ছু হবে না ওর। তুই আসবি না এরিনা? আজ আর রাগ করে থাকিস না রে, ভাইয়াকে নিয়ে চলে আয়। এরিনা বলে, তোরা থাক, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। কথাটা বলেই ফোন রেখে দেয় এরিনা। বন্ধুর জন্য চোখ থেকে পানি পড়তে থাকে। এত বছরের বন্ধুত্ব ওদের। সেদিনের ঘটনায় ফাহিমের ওপর কিছুটা বিরক্ত হলেও পর মুহূর্তে আবার ঠিক হয়ে যায়। ফাহিমের খারাপ কিছু হবে এটা ভাবতেও যেন শিউরে উঠছে এরিনা। মনে মনে ফাহিমের জন্য দোয়া করতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, তোর কিচ্ছু হবে না ফাহিম, তোর কিচ্ছু হবে না। রাত প্রায় 10:30 বাজে। ফাহিমের পরিবারের সাথে সাথে মিতালি, সামিয়া, জাওয়াদ, এরিনাও হাসপাতালের করিডোরে বসে আছে। সেই সময় মিতালির সাথে কথা শেষ করে এরিনা জাওয়াদের কাছে ফোন করে সবটা খুলে বলে। জাওয়াদ এরিনার ভরাট কণ্ঠ, কান্নার শব্দ শুনেই বুঝতে পারে এদের বন্ধুত্ব কতটা গভীর ছিল এবং আছে। তাইও তখনই চেম্বার বন্ধ করে বাসায় এসে এরিনাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালে এসে মিতালির কাছ থেকে জানতে পারে সেদিন ও আর সামিয়া দুজন মিলে ফাহিমের বাসায় গিয়ে ওকে অনেক বোঝায়। এরিনার বিয়েটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে বলে, লেখাপড়ায় মন দিতে বলে। ওদের বোঝানোর সময় ফাহিম কোনো শব্দটি করেনি, চুপচাপ সব শুনতে থাকে। মিতালি ভাবে যে ফাহিম হয়তো সব মেনে নিয়ে সামনে আগাবে, তাই ওকে আর ফোন দিয়ে বিরক্ত না করে একটু একা ভাববার সময় দেয়। কিন্তু আজ জানতে পারে গত 2 দিনে ও নাকি নিজেকে রুমে বন্দি করে রেখেছিল। অবশেষে আজ একটা চিঠি লিখে কতগুলো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। জাওয়াদ চিঠিতে কি লেখা আছে জানতে চাইলে মিতালি প্রথমে বলতে চায় না, পরে আবার জানতে চাইলে বলে যে এরিনাকে ছেড়ে বেঁচে থাকা ওর পক্ষে অসম্ভব, এর জন্যই ও সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। এমনই আরো কিছু কথা লেখা ছিল ওই চিঠিতে। এসব শুনে জাওয়াদের কেন জানি খুব রাগ হয় ফাহিমের ওপরে। সামনে বসে থাকা ফাহিমের বাবা মা বোনের দিকে তাকিয়ে মনে মনে বলে, এখনকার ছেলেমেয়েরা এমন স্বার্থপর কেন? এত সুন্দর একটা পরিবার, এত সুন্দর পৃথিবী ছেড়ে শুধুমাত্র একটা মেয়ের জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছে। এত নির্বোধ কেন এরা? জাওয়াদার কথা না বাড়িয়ে দায়িত্বে থাকা ডাক্তারকে নিজের পরিচয় দিয়ে ফাহিমের বিষয়ে আলাপ করে। কর্তব্যরত ডাক্তার জানায় যে ফাহিম এখন বিপদমুক্ত, তবে বিপদমুক্ত হলেও ওকে এখনই কেবিনে দেওয়া যাবে না, সকালে দেবে, আর জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। এরিনা একটু ফাহিমের সাথে দেখা করতে চাচ্ছিল, কিন্তু নার্সরা দেখা করতে দেয় না। জাওয়াদ চাইলে অবশ্য ভেতরে ঢোকা যায়, ঢুকে দেখা করতে পারত, কিন্তু জাওয়াদ চায়নি এই মুহূর্তে ফাহিমের সাথে এরিনার দেখা হোক। ফাহিমের জ্ঞান ফেরার পর জাওয়াদ নিজেই প্রথমে দেখা করতে চায় ফাহিমের সাথে। যাই হোক, রাত বেশি হয়ে যাওয়ায় জাওয়াদ নিজে গাড়িতে করে মিতালি, সামিয়াকে ওদের বাসায় পৌঁছে দেয়। এরপর এরিনাকে নিয়ে বাড়ি ফিরতে প্রায় 1টা বেজে যায়। হাসপাতালের গন্ধ এরিনার বরাবরই বিরক্ত লাগে, মাথা ধরে যায়। আজকেও এর ব্যতিক্রম হয়নি। প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে, আর এর সাথে যুক্ত হয়েছে মানসিক অশান্তি, অপরাধবোধ। তখন হাসপাতালে মিতালির কাছ থেকে চিঠিতে লেখা কথাগুলো শোনার পর থেকে এরিনার ভীষণ কষ্ট হচ্ছে। কোনোভাবেই মনের অস্থিরতা কমাতে পারছে না, নিজের উপরে রাগ হচ্ছে খুব। মনে মনে ভাবতে থাকে, আগে থেকেই যদি সাবধান হতো, ফাহিমের সাথে দূরত্ব বজায় রাখতো, তাহলে হয়তো নিশ্চয়ই আজ এমন ঘটনা ঘটতো না। এরিনা ফাহিমের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ যেন দ্রুত ওকে সুস্থ করে দেয়।
কোনো কিছু ভালো না লাগায় কোনো রকম ফ্রেশ হয়ে না খেয়ে বিছানায় শুয়ে পড়ে এরিনা। এরিনা যে মানসিকভাবে বিপর্যস্ত সেটা জাওয়াত খুব ভালোভাবেই বুঝতে পারছিল, কারণ হাসপাতালে যাওয়ার পর থেকে এরিনা কারোর সাথে কোনো কথা বলেনি। এমনকি আসার সময় গাড়িতে বসে জাওয়াত টুকটাক কথা বললে, কিছু জিজ্ঞেস করলেও কোনো উত্তর দেয়নি। এরিনাকে দেখে মনে হচ্ছিল এরিনা অন্য কোনো জগতে আছে, আর এই ব্যাপারটাই জাওয়াতকে খুব ভাবাচ্ছে, খুব চিন্তায় ফেলে দিচ্ছে। এরিনাকে এভাবে না খেয়ে শুতে দেখলে জাওয়াত গিয়ে ওকে টেনে বসিয়ে বলে, কি ব্যাপার এরিনা, না খেয়ে শুয়ে পড়েছেন কেন? চলুন কিছু খেয়ে ওষুধ খাবেন। এরিনার মাথা ব্যথার অজুহাত খেতে চায় না, কিন্তু জাওয়াদের জোড়াজোড়িতে অল্প করে খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ে। আজ আর এরিনা না কারোর সাথে কথা বলে, না কোনো কিছু গুছিয়ে রাখে, এমনকি ইলহামকে দেখতেও যায় না। ঘুমিয়েছে কিনা সেই খবরটাও নেয় না। এরিনার আজ কিছুই ভালো লাগছে না, সব কিছুর জন্য আজ শুধু নিজেকেই দায়ী মনে হচ্ছে। এরিনা শুয়ে পড়লে জাওয়াত ধীর পায়ে আয়েশা আক্তারের রুমে গিয়ে দেখে ইলহাম দাদিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যা দেখে জাওয়াদের খুব ভালো লাগে। অনেক রাত হয়ে যাওয়ায় জাওয়াত রুমে এসে শুয়ে পড়ে। এদিকে এরিনা শুয়ে পড়লেও ওর চোখে আজ ঘুম নেই। ফাহিমকে নিয়ে নানা চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে। গত 4 বছরের শত শত স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে অনেকভাবে, কিন্তু ওর আচরণে কোথাও ফাহিমের প্রতি ওর এমন কোনো আচরণ বা ভালোবাসা প্রকাশ পেতে দেখেনি, যার জন্য ফাহিম এরিনাকে নিয়ে ভেবে এমন একটা অঘটন ঘটাতে পারে। এরিনার এমন ছটফটানি দেখে জাওয়াদ এরিনার দিকে ফিরে ওর কাঁধে হাত রেখে বলে, আপনি এত ছটফট কেন করছেন এরিনা? একটু ঘুমান, না হলে মাথা ব্যথা কমবে না কিন্তু। জাওয়াদের কথা শুনে এরিনা কিছু না বলে চুপচাপ ওপাশ ফিরে শুয়ে থাকে। এরিনা কোনো কথা না বললে জাওয়াদ একটু গম্ভীরভাবে বলে, যা হয়েছে তাতে নিজেকে একটু দোষী ভাববেন না এরিনা, এতে আপনার কোনো দোষ নেই। একসাথে পড়তে গেলে একে অন্যের প্রতি এমন আবেগ ভালোবাসা তৈরি হতেই পারে। এই ক্ষেত্রে সবার আবেগ ভালোবাসা পূর্ণতা পায় না, তবে তাই বলে কিন্তু সবাই ফাহিমের মতো এমন বোকামি করেও না। ফাহিমকে আমি বোকাই বলবো। বোকা না হলে এত সুন্দর পরিবারকে রেখে আপনার জন্য সে এমন একটা অন্যায় করতে পারতো না। যাই হোক, ওর সাথে আমরা কাল এই বিষয়ে আলাপ করব। আপনি এখন ওসব নিয়ে না ভেবে ঘুমানোর চেষ্টা করুন প্লিজ। সকালে উঠে আমাদের হাসপাতালে আবার যেতে হবে। জাওয়াদের বলা কথাগুলো শুনে এরিনার অনেকটাই ভালো লাগে, তবে তারপরেও ঘুম না আসায় এরিনা নড়াচড়া করতে থাকলে জাওয়াদ উঠে এরিনার একদম কাছাকাছি এসে ওর মাথায় হাত বুলাতে থাকে আর বলে, এখন আর একটু নড়াচড়া করবে না এরিনা, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আশা করি আপনার ভালো লাগবে। আপনি ঘুমানোর চেষ্টা করুন প্লিজ। হঠাৎ জাওয়াদের করা এমন আচরণে এত কাছে আসায় এরিনার কিছুটা অস্বস্তি লাগলেও খুব আরাম পায়ও। তাই নিমিষেই সব অস্বস্তি দূর করে চরম ভালো লাগা নিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায় এরিনা। এরিনার সাথে সাথে ওকে জড়িয়ে ধরে জাওয়াত নিজেও ঘুমিয়ে পড়ে। সকাল 9টা বাজে। একটু আগেই ফাহিমের জ্ঞান ফিরেছে। ফাহিমের সামনে বসে আছে এরিনা আর জাওয়াত। এভাবে দুজনকে একসাথে বসে থাকতে দেখে ঘাবড়ে যায় ফাহিম। ফাহিম চোখ খুলেই এরিনা আর জাওয়াতকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। কি বলবে ভেবে পায় না, তাই এক পলক এরিনাকে দেখেই চোখ বন্ধ করে ফেলে। এরিনার চোখ দুটো তখনও ছলছল করছে। এর মধ্যেই মিতালি আর সামিয়াও চলে আসে। ফাহিমের জ্ঞান ফিরেছে দেখে দুজনের মুখেই হাসি ফুটে ওঠে, তবে কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। হঠাৎ নীরবতা ভেঙে জাওয়াত গম্ভীরতা বজায় রেখে বলে, আপনার বন্ধুরা সবাই আপনার জন্য অস্থির হয়ে আছে, আপনাকে দেখতে এসেছে, অথচ আপনি এখনো চোখ বন্ধ করে শুয়ে আছেন। চোখ খুলে দেখুন, আপনার জন্য ওরা নিজেদের কি এক নাজেহাল অবস্থা করে রেখেছে। এরিনার অবস্থাটাও দেখুন। জাওয়াদের মুখে সবার কথা শুনে এরিনার কথা শুনে ফাহিম এবার পিটপিট করে চোখ খুলে সবার দিকে নজর বুলায়। এরিনার দিকে তাকাতেই দেখে মেয়েটার চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, কেঁদেছে যে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এরিনাকে দেখে মনে মনে ভাবে, তবে কি এরি আমার ভালোবাসে? না হলে আমার জন্য এত কাঁদবে কেন? এর মধ্যে মিতালি আর সামিয়ার দিকে চোখ যেতেই দেখে যে ওদের দুজনেরও একই অবস্থা, ওরাও এত কেঁদেছে ওর জন্য। ফাহিম অস্পষ্ট স্বরে বলে, তোদের সবার চেহারার এই অবস্থা কেন? কি হয়েছে? ফাহিমের কথা শুনে মিতালি এসে ফাহিমের হাতে একটা ঘুষি মেরে বলে, আর একটা কথা বলবি তো, এক ঘুষিতে তো সব কটা দাঁত ফেলে দেব, বেয়াদব একটা।
মিতালির খুশিতে ফাহিম উফ করে হাত ডলতে ডলতে কিছু বলতে নেবে অমনি সামিয়া বলে, আর আমি ওর হাত পা ভেঙে নদীতে ভাসিয়ে দেব। সামিয়ার কথা শুনে ফাহিম এবার এরিনার দিকে তাকিয়ে বলে, আর তুই তুই কি করবি? ফাহিমের কথার উত্তরে এরিনা কিছু বলে না, চুপচাপ সব শুনে মুচকি হাসতে থাকে। তখন জাওয়াদ বলে, দেখেছেন ফাহিম, আপনার বন্ধুরা আপনাকে কতটা ভালোবাসে। আপনার জন্য কান্নাকাটি করে সবার কি এক অবস্থা। ফাহিম বলে, জি দেখছি, সত্যি ওরা আমাকে অনেক ভালোবাসে। জাওয়াদ এবার একটু গম্ভীরতা এনে বলল, ওদের ভালোবাসা চোখে পড়লো, অথচ আপনার বাবা মায়ের ভালোবাসা আপনার চোখে পড়লো না। সবার আগে আপনার বাবা মায়ের দিকটা তাকিয়ে দেখুন তো, যারা সারা রাত আপনার জন্য নির্ঘুম কাটিয়েছে, পুরো রাত দুহাত তুলে আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করেছে। একবার তাদের দিকটা তাকিয়ে দেখুন, এক রাতে তাদের কি অবস্থা হয়েছে। জাওয়াদের কথা শুনে ফাহিম তাকিয়ে দেখে কেবিনে এক কর্নারে রাখা সোফায় মায়ের কোলে ছোট বোনটা ঘুমিয়ে আছে। মায়ের চোখে আনন্দের অশ্রু, বাবার চোখে ছেলেকে ফিরে পেয়েছে বলে তৃপ্তির হাসি। বিধ্বস্ত অবস্থায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে বাবা আর মা। ফাহিম কি বলবে ভেবে পায় না। ছলছল করা চোখ দুটো ফিরিয়ে নিয়ে অশ্রু আটকানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যেতে থাকে। জাওয়াদ বলে, জীবনে চলার পথে আমাদের কাউকে ভালো লাগতেই পারে, তাকে নিয়ে আমরা স্বপ্নও দেখি, ঘর বাঁধি, আরো কত কি করি। স্বপ্ন সবার পূরণ হয় না, এটাও স্বাভাবিক। কিন্তু তাই বলে সেই কোনো একজনকে না পেলে তার জন্য মৃত্যুকে বেছে নেওয়াটা কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয় ফাহিম? ক্ষণিকের পরিচিত একজনের জন্য আমরা আমাদের জন্মদাত্রী মা, জন্মদাতা বাবা সহ পরিবারের বাকি সবার ভালোবাসার কথা ভুলে যাব? এটা কি ঠিক বলুন তো? ফাহিম অশ্রুসিক্ত চোখে আবার মায়ের দিকে তাকায়। মনটা অপরাধ বোধে ছেয়ে যায় মুহূর্তেই। ক্ষীণ স্বরে বলতে নাই কিছু, এর মধ্যে জাওয়াদ আবার বলে, একসাথে এতগুলো বছর পড়ালেখা করেছেন, আপনাদের চারজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। এর মাঝে এরিনার প্রতি আপনি কিছুটা দুর্বল হয়ে পড়েছেন। এইসব স্বাভাবিক ব্যাপার ফাহিম। জানেন তো, জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটাই আল্লাহ তাআলাই নির্ধারণ করে রাখেন। এই তিনটিতে আমাদের কোনো হাত নেই, আমাদের কিছুই করার নেই। আল্লাহ তাআলা আপনার বান্ধবীকে আমার ভাগ্যে রেখেছেন, তাই হয়তো আমি পেয়েছি তাকে। এরিনা সত্যি একজন চমৎকার মনের মানুষ। যাই হোক, এই 4 বছরের পরিচিত আপনার পছন্দের বান্ধবীর বিয়ে হয়ে গেছে দেখে 23 বছর ধরে যাদের বদৌলতে বেঁচে আছেন, যাদের বেঁচে থাকা সম্বল হলেন একমাত্র আপনি, তাদের ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করলেন। একটি বারের জন্য ভাবলেন না যে এই মানুষ দুজন আপনাকে ছেড়ে কিভাবে বাঁচবে, কিভাবে থাকবে? এত সুন্দর একটা বোনকে রেখে ওপারে যাওয়ার কথা ভাবতে কি আপনার একবারও বুকটা কাঁপেনি? আচ্ছা, সব বাদ দিন। আত্মহত্যা যে মহাপাপ সেটা জানেন তো, ধর্ম মানেন তো নাকি? তাহলে একটা মেয়ের জন্য আত্মহত্যার মতো গুনাহের কাজ করে ইহকাল পরকাল সব যে হারাতেন, সেই খেয়ালটাও আসেনি? ফাহিম কি বলবে? ডাক্তার জাওয়াদের প্রত্যেকটা কথাই তো যুক্তিপূর্ণ। কোনো কথার বিপরীতে যাওয়ার সাধ্য যে ফাহিমের নেই। ঠিকই তো বলেছেন তিনি, প্রত্যেকটা কথাই ঠিক। ফাহিম বাবা মায়ের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে সম্ভব হলে মাফ করে দিও বাবা। সত্যি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। এমনটা আর কখনো হবে না বাবা। এমন ভুল পথে আমি আর পা বাড়াবো না। ফাহিমের বাবা দ্রুত এসে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এর মধ্যেই ওর মা আর বোনও এসে জড়িয়ে ধরে ওকে। এত সুন্দর আবেগী দৃশ্য দেখে মিতালি, সামিয়া সহ সবার চোখের কোণে পানি জমে। এমন অবস্থা দেখে জাওয়াদ বলে, দৃশ্যটা সত্যি খুব ভালো লাগলো। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক ফাহিম। আমি চাই আপনার বন্ধু ছিলেন এবং আজীবন বন্ধুই থাকুন। যা হয়েছে ভুলে গিয়ে সামনে এগিয়ে যান। পড়ালেখা শেষ করে আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণ করুন। ফাহিম ওর বাবাকে ছেড়ে দিয়ে জাওয়াদের হাত ধরে বলে, ধন্যবাদ ভাইয়া, আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফাহিম আর চোখে এরিনার দিকে তাকিয়ে বলে, সরি এরিনা, ভুল হয়ে গেছে, মাফ করে দে। আর কখনো এমন ভুলভাল বকবো না। এবারের মতো মাফ করে দে প্লিজ। এরিনা কান্নার মাঝেই হেসে বলে, আগে বাসায় গিয়ে আমাদের ট্রিট দিবি, তারপর মাফ করব। এরিনার কথা শুনে মিতালি, সামিয়াও ওর সাথে তাল দেয়। সবাই হাসতে থাকে আনন্দের হাসি। সৃষ্টি হয় সুন্দর আরেকটি মুহূর্ত। কেটে গেছে 1 সপ্তাহ। পরদিনই ফাহিম সুস্থ হয়ে বাসায় ফিরেছে। পুরোপুরি সুস্থ না হওয়ায় ফাহিম এখনো কলেজে যাওয়া শুরু করেনি। তাই গত কদিন ধরে প্রতিদিনই মোবাইলে ভিডিও কলে একসাথে কথা হয় 4 জনের। বেশ ভালো সময় কাটছে ওদের। সম্পর্কটা আবারও যেন আগের মতো হয়ে উঠছে।
ফাহিম সবার সামনে নিজেকে স্বাভাবিকভাবে উপস্থাপন করলেও ভেতরে ভেতরে এরিনাকে এখনো ভালোবাসে। আরে ভালোবাসা কি এতই ঠুনকো যে হুট করে কেউ বলল আর ভালোবাসা শেষ হয়ে গেল? 4 বছরের ভালোবাসা ভোলা যে এতটাও সহজ নয়। তবে বাবা মা বোন বন্ধুরা সবার কথা ভেবে নিজেকে খুব কৌশলে সামলে নিয়েছে ফাহিম। পণ করেছে ওর জন্য পরিবারকে আর কখনো কোনো দুঃখ দেবে না। এরিনাকে হয়তো কোনোদিন ভুলতে পারবে না, কিন্তু যে ওর নয় তার জন্য বাবা মাকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। তবে চেষ্টা করবে নিজেকে সামলে নিয়ে সামনে এগিয়ে যেতে। আর এরিনাকে না হয় মনের কোনো এক কোণে খুব যত্নে আগলে রেখে দেবে। ফাহিমের মনোভাব জাওয়াদ ঠিকই বুঝতে পারে। জাওয়াদ জানে যে প্রথম ভালোবাসা ভুলে যাওয়া অতটা সহজ নয়। এক্ষেত্রে এরিনাকে ভুলতে ফাহিমের বেশ সময় লাগবে। না চাইতেও ব্যাপারটা মেনে নিতে জাওয়াদের সমস্যা হচ্ছে। এরিনার জন্য নিজের অনুভূতিটা ঠিক কি সেটা বুঝতে যদিও জাওয়াদ এখনো অপারগ, তবুও সমস্যা হচ্ছে। মানে নিজের বউকে অন্য কেউ এত ভালোবাসে, ব্যাপারটা যেন ঠিক মানতে পারে না জাওয়াদ। অবশ্য এই ব্যাপারটা গুরুগম্ভীর, জাওয়াদ এখন পর্যন্ত কাউকে বুঝতে দেয়নি। খুব কৌশলে নিজেকে নিজের ভেতরে অনুভূতিগুলোকে দমিয়ে রাখছে। তবে ফাহিম যে নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছে এটা দেখেও জাওয়াদ বেশ খুশি। আর তাই সবার সম্পর্ক স্বাভাবিক করার জন্য ওদের কথোপকথনে বাধা না দিয়ে বরং উৎসাহ দিয়ে যাচ্ছে। ফাহিমের প্রতি সামিয়ার অনুভূতি আগের মতোই আছে, বরং দিন দিন আরো ভালোবাসা বাড়ছে। তবে এখনই এই ব্যাপারে ফাহিমকে কিছু বলতে চায় না সামিয়া। মাত্রই এত বড় একটা ঘটনা ঘটলো, তাই আপাতত চুপ থাকাটাই শ্রেয় মনে করে সামিয়া। সময় হলে না হয় মনের কথা বলবে প্রিয় মানুষটিকে। এদিকে এত ঘটনার মাঝে জাওয়াদ আর এরিনার সম্পর্কটাও আগের চেয়ে অনেক স্বাভাবিক হয়েছে। দুজনের মাঝে বন্ধুসুলভ একটা সম্পর্ক এখন। সেদিন হাসপাতালে জাওয়াদের করা প্রত্যেকটা কর্মকাণ্ড এরিনাকে অবাক করেছে। ফাহিমের ঘটনার মধ্যে দিয়ে যেন এরিনা নতুন এক ডাক্তার সাহেবকে আবিষ্কার করলো, যে ডাক্তার সাহেব অত্যন্ত বিচক্ষণ, অমায়িক আর খুব দায়িত্ববান। যে ডাক্তার সাহেবের মনটা অত্যন্ত উদারতা মায়ায় পরিপূর্ণ। সব মিলিয়ে এখন এরিনার কাছে ডাক্তার সাহেব একজন চমৎকার ব্যক্তি সম্পন্ন মানুষ, যার প্রতিটা পদক্ষেপে আজকাল এরিনা মুগ্ধ হয়। না, শুধু মুগ্ধই হয় না, ভেতরে কেমন যেন অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হয়। কেমন এক সুখ অনুভূতি। মনের ভেতর শুরু হয় এক তুমুল তোলপাড়। সময় তার নিজ গতিতেই এগিয়ে যাচ্ছে। জীবন চলছে জীবনের নিয়মে। কেটে গেছে আরো বেশ কিছুদিন। ফাহিম এখন পুরোপুরি সুস্থ, তাই নিয়মিত ক্লাসে যাচ্ছে। প্রতিদিন 4 জন মিলে আবারও মেতে ওঠে হাসি ঠাট্টা আর গল্পে। বেশ ভালো সময় কাটে সবার। এরিনা আর জাওয়াদের সম্পর্কেরও উন্নতি হয়েছে বেশ। তামান্নার জন্য জাওয়াদের মনে তৈরি হওয়া মেয়েদের প্রতি যে নেগেটিভ ধারণাটা ছিল তা এখন বদলে গেছে। আর এই বদলানোর পেছনের কারণ হলো এরিনার ব্যবহার, সততা, ভদ্রতা, শালীনতা সবকিছু প্রতিনিয়ত মুগ্ধ করছে জাওয়াদকে। বিভিন্ন কৌশলে জাওয়াদ আজকাল যেচে এরিনার সাথে কথা বলে, প্রয়োজনে অপ্রয়োজনে ডেকে বকবক করে। ভালো লাগে জাওয়াদের। নিয়ম করে প্রতিদিন এরিনাকে কলেজে নামিয়ে দেয়, আবার ছুটির সময় গিয়ে নিয়ে আসে। এরিনাকে নিয়ে আজকাল জাওয়াদের মনে কিছুটা জেলাসিও কাজ করে। এই তো 3-4 দিন আগে একদিন জাওয়াদের যেতে দেরি হচ্ছিল দেখে ফাহিম এরিনার সাথে দাঁড়িয়ে থাকে। এরিনা অবশ্য বারণ করেছিল, ফাহিমকে বলেছিল চলে যেতে, কিন্তু ফাহিম যায়নি। দেরি হচ্ছে দেখে শেষমেশ ভাবে এরিনাকে বাসায় পৌঁছে দেবে। সিএনজি ঠিক করে ফাহিম উঠতে নেবে, ঠিক সেই সময় জাওয়াদ চলে আসে। পরে এরিনা সিএনজি থেকে নেমে জাওয়াদের সাথে গাড়িতে করেই যায়। ওই দিন হঠাৎ জাওয়াদের কেমন যেন অস্থির লাগছিল। যদিও জাওয়াদ জানে যে ফাহিম এরিনাকে বন্ধু ভেবেই পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু তবুও ও কেমন যেন হিংসা হচ্ছিল। এরিনার পাশে অন্য কাউকে মানতে যেন জাওয়াদের আজকাল ভীষণ কষ্ট। ওই দিনের পর থেকে যত ব্যস্ততাই থাকুক না কেন, জাওয়াদ সব শেষ করে সময় মতো কলেজের সামনে পৌঁছে যায়। রাত প্রায় 12টা বাজে। জাওয়াদ বারান্দায় বসে বসে রাতের আকাশ দেখছে। চোখে আজ ঘুম নেই, ভালো লাগছে না কিছুই, ঘরে যেতে ইচ্ছে করছে না মোটেও। আজ দুপুরে হঠাৎ করে এরিনার বাবা আলতাফ সাহেব অসুস্থ হয়ে পড়েন। এই খবর শুনে এরিনা কান্নাকাটি শুরু করে দেয়। পরে জাওয়াদ এরিনার দিকে আজিমপুর চলে আসে। আয়েশা আক্তারও আসেন বেয়াইকে দেখতে। বর্ষা আর আরিফ বাসা থেকে চলে যাওয়ায় অতিরিক্ত মানসিক প্রেসারের জন্যই এই অসুস্থতা ঠিক হতে একটু সময় লাগবে। চেম্বারের দেরি হয়ে যাবে, তাই জাওয়াদ ওদের রেখেই চেম্বারে চলে যায়। বলে যায় রাতে চেম্বার শেষ করে একেবারে ওদের নিয়ে যাবে।
তাড়াতাড়ি চেম্বার শেষ করে আনতে গেলে শোনে যে এরিনা আর ইলহাম 3-4 দিন থাকবে। শায়লার অনুরোধে আয়েশা আক্তার নিজেই বলেন এরিনাকে থাকতে। মায়ের কথার উপর জাওয়াদ আর কোনো কথা বলতে পারেনি, তাই অনিচ্ছা সত্ত্বেও এরিনাদের রেখে আসে আজিমপুর। অবশ্য বিয়ের পর এতদিন আর বাবার বাড়ি গিয়ে থাকা হয়নি এরিনার, তাই এবার সমগ্র পরিস্থিতি বিবেচনা করে না করার কোনো সুযোগই পায়নি জাওয়াদ। আর এই কারণেই বাসায় ফেরার পর থেকে জাওয়াদের অস্থির লাগছে। এরিনাকে ছাড়া রুম যেন বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, আর ইলহাম না থাকায় বাসাটা হয়ে আছে নিশ্চুপ, যা মেনে নিতে পারছে না জাওয়াদ। কিছু ভালো না লাগায়, ঘুম না আসায় শেষমেশ মোবাইল নিয়ে ফোন দিতে নেয় জাওয়াদ। এদিকে আলতাফ সাহেব ঘুম পড়লে মাত্রই এরিনার রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। অনেকদিন পর আজ একা একা নিজের পছন্দের রুমে থাকতে পারবে এরিনা, যে রুমটার সাথে এরিনার সুখ দুঃখ সবকিছুর এত এত স্মৃতি জমানো রয়েছে। বিছানায় শুতে নিলে হঠাৎ জাওয়াদের কথা মনে পড়ে এরিনার। এতদিন একসাথে থাকতে থাকতে অভ্যাসে পরিণত হয়েছে জাওয়াদ। ইলহামও আজ এতদিন পর নানুকে পেয়ে নানুর সাথেই ঘুমাচ্ছে। এমন অবস্থায় নিজের পছন্দের রুম হলেও ও একা একা আর ভালো লাগে না এরিনার। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 12:30 বাজে। ঘড়িতে সময় দেখতে এরিনার মনটা আরো খারাপ হয়ে যায়, কারণ জায়াদ বাসায় গিয়ে এই পর্যন্ত এরিনাকে একটা ফোন দেয়নি। যদিও এরিনাও দেয়নি, তবুও একটু অভিমান হয় এরিনার। এরিনা খেয়াল করেছে আজও এখানে থাকবে বলাতে যাওয়ার আগ পর্যন্ত জায়াদ ওর সাথে কোনো কথা বলেনি। সব মিলিয়ে ভালো না লাগায় এরিনা না শুয়ে বারান্দায় চলে যায়। অনেকদিন নিজের পছন্দের বারান্দায় বসে আকাশ দেখাও হয় না, কিন্তু না, আজ রাতের আকাশটাও এরিনার কাছে কেমন বিষাদ লাগতে থাকে। হাতে মোবাইল নিয়ে মনে মনে ভাবতে থাকে ডাক্তার সাহেবকে ফোন দেবে কিনা। এরিনার ভাবনার মাঝেই ফোন বেজে উঠলে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে ডাক্তার সাহেব ফোন করেছেন। ডাক্তার সাহেব নামটা ভেসে উঠলেই এরিনার মন পাখিটা যেন আনন্দে নেচে ওঠে। এরিনা দ্রুত ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ ফেরে ভারী কণ্ঠস্বরে জাওয়াদ বলে, মোবাইল হাতে নিয়ে কার ফোনের অপেক্ষায় ছিলেন এরিনা? ফোন রিসিভ করে জাওয়াদের এমন প্রশ্নে ভড়কে যায় এরিনা। থতমত খেয়ে বলে, মানে কি, এত রাতে আমি কার ফোনের অপেক্ষায় থাকবো? আপনি কি কখনো এত রাতে আমাকে কারোর সাথে কথা বলতে দেখেছেন? জাওয়াদ সাবলীল ভাবেই বলে, না, একেবারেই না। কারণ এতদিন আপনি আমার সামনে ছিলেন, আজ তো আপনি আমার সামনে নেই, তাই ফোন করতেই পারেন যে কোনো কাউকে। এরিনা এবার সত্যি একটু অস্বস্তিতে পড়ে যায়। মনে মনে ভাবে ডাক্তার সাহেব কি এরিনাকে ভুল বুঝছে। এরিনা তাৎক্ষণিক বলে, না না, বিশ্বাস করুন, এত রাতে আমি কাউকে ফোন দেওয়ার জন্য মোবাইল হাতে নিইনি। জাহাদ এরিনাকে এভাবে টেনশন নিয়ে কথা বলতে দেখে বেশ মজা পায়, আর একটু ভয় পাইয়ে দিতে বলে, আমার বিশ্বাসে কি যাবে আসবে এরিনা, তবে একটা কথা বলি, সবসময় মনে রাখবেন, বিবাহিত নারীদের এত রাতে সবার সাথে কথা বলা। এরিনা জাওয়াদের কথা শেষ করতে না দিয়েই বলে, আমি আপনার কথাই ভাবছিলাম, আপনাকে ফোন দিব সেজন্য মাত্রই ফোন হাতে নিয়েছিলাম, আর তখনই আপনার ফোন আসে আর আমি রিসিভ করি, বিশ্বাস করুন। কথাটা বলেই এরিনা জাওয়াদের উত্তরের অপেক্ষা করতে থাকে। জাওয়াদ এতক্ষণ এরিনার সাথে গম্ভীরতা বজায় রেখে কথা বললেও এবার আর হাসি থামাতে পারে না। উচ্চস্বরে হেসে দেয় জাওয়াদ। জাওয়াদের হাসির শব্দে এরিনার হৃদয়ে যেন কেমন এক ঝড় সৃষ্টি হয়। এত সুন্দর করে মানুষটা হাসতে পারে, আগে জানতো না তো। যেই হাসি শুনলেই এত ভালো লাগছে, সেই হাসি দেখলে না জানি কত ভালো লাগবে। এরিনা যখন জাওয়াদের হাসির মাঝে বিভোর, ঠিক তখনই জাওয়াদ হাসি থামিয়ে আবারও কণ্ঠে গম্ভীর্যতা এনে বলে, এরিনা। এরিনার ধ্যান ভাঙে। আজ ডাক্তার সাহেবের এরিনা ডাকার মধ্যেও কিছু একটা ছিল, কিন্তু কি ছিল সেটা জানে না এরিনা। তবে এভাবে ডাকায় এরিনা অস্থিরতা আরো বাড়ছে। অনুভূতিগুলো প্রবল আকার ধারণ করছে ধীরে ধীরে। নিজেকে নিয়ন্ত্রণ করে অস্পষ্ট স্বরে এরিনা বলে, জি জি জি, বলুন। আপনি এমন কেন এরিনা? আপনাকে আগেও একদিন বলেছিলাম শক্ত হন, সাহসী হন। এই নিষ্ঠুর পৃথিবী নরম মনের মানুষের জন্য নয়, ভীতুদের জন্য নয়, এটা সবসময় মনে রাখবেন। আপনি যে কোনো কাউকে ফোন দিতেই পারেন, এখানে আমি আপনাকে বাধা দেবো কেন? তবে হ্যাঁ, যথেষ্ট ম্যাচিওরড আপনি, তাই কখন কাকে ফোন দেওয়া যেতে পারে এতটুকু জ্ঞান নিশ্চয়ই আপনার আছে। সেভাবে বুঝে ফোন দেবেন, সবসময় সব কাজে সাবধানতা অবলম্বন করবেন। তারপরও যে কোনো ঝামেলা বা সমস্যা সমাধানে আমি তো আছি। এরিনা আবারও ডাক্তার সাহেবের কথায় মুগ্ধ হলো। লোকটা আজকাল কথায় কথায় চমকে দেয়, ভালো লাগে এরিনার। এই যে সামান্য একটা বিষয় নিয়ে চমকে দিয়ে ঘাবড়ে দিয়ে আবার এত সুন্দর করে বোঝালো, এটা বেশ ভালো লেগেছে ওর।
এরিনাকে চুপ থাকতে দেখে জাওয়াদ বলে, এবার বলুন কি করছিলেন? ইলহাম কার কাছে? এরিনা বলে, ইলহাম আজ ওর নানুর কাছে ঘুমোচ্ছে আর আমি বারান্দায় বসে আছি। বাহ, বেশ তো। আমিও তো বারান্দায় বসে আছি। রুমে যেতে ভালো লাগছে না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। প্রতিদিন রুমে কারো উপস্থিতিতে কেমন যেন বাজেভাবে ফেসে গিয়েছি আমি। মনে হচ্ছে তারা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজ তাই তাদের ছাড়া আমার রুম শোক পালন করছে। জাওয়াদের কথা শুনে এরিনা লজ্জা পায়। ও বুঝতে পারে ডাক্তার সাহেব কি বলতে চাইছে। সাথে সাথে কিছু একটা মনে পড়তেই হাসতে হাসতে বলে, রুম কিভাবে শোক পালন করে? আগে তো কখনো এমন কথা শুনিনি। এরিনার হাসির মাঝে হঠাৎ জাওয়াদ গম্ভীরতা বজায় রেখে ভরাট কণ্ঠে বলে, আপনি আজ এলেন না কেন এরিনা? আপনিও তো আমাকে মিস করছেন, তাই না? তাহলে জানেন, আজ শ্বশুর আব্বাকে আমার একদম ভালো লাগেনি। জাওয়াদের এমন কথা শুনে এরিনা বলে, মানে? জাওয়াদ বলে, মানে হলো, আমি দেখেছি ওনাকে। উনি অতটাও অসুস্থ নন যতটা সবাই ভাবছেন। তবে হ্যাঁ, ছেলের জন্য মানসিকভাবে একটু ভেঙে পড়েছেন, ব্যাস এইটুকুই। তাতে কি কোনো মেয়ে তার বরকে রেখে বাবার বাড়ি পড়ে থাকবে? এত আবদার নিয়ে বলা ডাক্তার সাহেবের এই অদ্ভুত কথাগুলো আজ এরিনার ঠিক হজম হচ্ছে না। এ যেন ডাক্তার সাহেবের আরেক রূপ, যা দেখে বুকের ভেতর কেমন যেন ধুকপুক শুরু হয়েছে এরিনার। কি উত্তর দেবে ডাক্তার সাহেবকে? ওনাকে ছেড়ে থাকতে তো এরিনারও খারাপ লাগছে, কিন্তু এটা তো মুখ ফুটে বলা যাবে না। আমার বাবার কাছে এতদিন পরে এসে থাকতেও ভালো লাগছে। এরিনাকে চুপ থাকতে দেখে জাওয়াদ বলে, এত ভাবতে হবে না এরিনা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, আমি কাল আসবো আপনাদেরকে নিতে, রেডি হয়ে থাকবেন। আমার রুম তার পছন্দের মানুষের ছেড়ে বেশি দিন শোক পালন করতে পারবে না। এবার যেন এরিনার হুঁশ হয়। এরিনা বলে, মানে কি? মামুনি বলেছে কয়েকদিন থাকবো। বাবা সেভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে। এখন হুট করে কাল বাসায় যাব কিভাবে? বাবা কষ্ট পাবে। তাছাড়া অনেকদিন পরে এসেছি, এতদিন পরে এসে কালকেই যদি... জাওয়াদ এরিনাকে থামিয়ে দিয়ে কিছুটা রাগ নিয়ে বলে, আর বলতে হবে না এরিনা, শুয়ে পড়ুন। আমি এখন শুয়ে পড়বো। এরিনার বলা কথায় জাওয়াদের কেন জানি খুব মন খারাপ হয়। ভাবতে থাকে এর মানে কি। এতক্ষণ ধরে এরিনাকে কত কথা বলল, যা কখনো জাওয়াদের বলার কথা না। তবু এরিনা বুঝলো না ওকে। অবশ্য জাওয়াদ নিজেও নিজেকে বুঝতে পারছে না, সব গুলিয়ে ফেলছে। তবে এরিনাকে ছেড়ে ভালো লাগছে না, এটা বুঝতে পারছে। যাই হোক, জাওয়াদ আর কথা বাড়ায় না। এরিনা বুঝতে পারে যে ডাক্তার সাহেব রাগ করেছে। কিছু বলতে নেবে এমন সময় জাওয়াদ বলে, চুপচাপ রুমে যেয়ে শুয়ে পড়ুন এরিনা। শুভরাত্রি, ভালো থাকবেন। এরিনাকে কিছু বলার সুযোগ না দিয়ে জাওয়াদ ফোনের লাইনটা কেটে দেয়। দ্বিতীয়বার ফোন করার সাহস হয় না এরিনার। চুপচাপ মন খারাপ করে রুমে গিয়ে শুয়ে পড়ে। মনে মনে ভাবতে থাকে, ডক্টর সাহেব আজকাল অনেক এলোমেলো কথা বলে। তিনি তো এমন নন। তাহলে কেটে গেছে 3 দিন। আলতাফ সাহেব এখন বেশ সুস্থ আছেন। তবে আজ এরিনা চলে যাবে দেখে মনটা ভীষণ খারাপ। 3 দিন ধরে কলেজেও যাচ্ছে না এরিনা, তাই মন চাইলেও আর মেয়েকে আটকানো যাবে না। এদিকে জাওয়াদ, সেদিন রাতের পরে জাওয়াদের সাথে এরিনার তেমন কোনো কথা হয়নি। জাওয়াদ নিজে থেকে আর এরিনাকে ফোনও দেয়নি। এরিনা ফোন দিলেও ব্যস্ততা দেখে প্রয়োজনীয় কথার উত্তর দিয়ে ফোন রেখে দিয়েছে। এরিনা বুঝতে পেরেছিল যে কোনো কিছু নিয়ে হয়তো ডাক্তার সাহেব অভিমান করে আছে। তবে কারণটা যে কি হবে সেটা ঠিক বুঝতে পারছিল না। যে কারণেই হোক, ডাক্তার সাহেবের এই অভিমান এরিনার হৃদয়কে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছিল বারবার। এতদিন পরে বাবার কাছে এসে আনন্দের চেয়ে কষ্টটাই যেন বেশি হচ্ছিল। কখন বাসায় যাবে সেই অপেক্ষায় ছিল। এই কথা এরিনা মনে মনে বারবার নিজেকে প্রশ্ন করে গেছে যে ডাক্তার সাহেবের প্রতি ওর এই অনুভূতি কি শুধুই ডাক্তার সাহেবের প্রতি মুগ্ধতা, দায়িত্ব, ভালো লাগা, নাকি ভালো না না আর যেন ভাবতে চায় না এরিনা। শেষমেশ ডাক্তার সাহেব যদি বলে যে তিনি শুধুমাত্র দায়িত্ব পালন করছেন, তখন ভীষণ কষ্ট হবে। তাই এত গভীর ভাবনা থেকে বের হতে হবে। মনকে শাসিয়ে নির্দিষ্ট পথে ভাবনাগুলোকে আটকাতে হবে। এই 3 দিনে জাওয়াদও আর এরিনাদের বাসায় আসেনি। ব্যস্ততা দেখে এড়িয়ে গেছে। অবশ্য দায়িত্ব পালনে কার্পণ্যতা করেনি একটুও। প্রতিদিন ড্রাইভারকে দিয়ে ইলহামের জন্য ওর পছন্দের চকলেট, নাস্তা সহ সবার জন্যই ফল, মিষ্টি সহ অনেক কিছু পাঠিয়েছে, যা দেখে আলতাফ সাহেব, শায়লা বেশ অবাক হয়েছে। এমন দায়িত্ববান জামাই পেয়ে তাদের খুশি যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে। আলতাফ সাহেব অবশ্য একদিনও জাওয়াদ বাসায় না আসায়
প্রথমে একটু মন খারাপ করেছিল, কিন্তু পরক্ষণে ডাক্তার জামাইয়ের ব্যস্ততার কথা ভেবে সবটা মেনে নেয়। আয়েশা আক্তার সময় বের করে প্রতিদিন খবর নিয়েছে। সুমাইয়া রুকাইয়াও তাদের দায়িত্ব পালনে ভুল করেনি। এরিনার কাছে নিয়মিত ফোন করে খবরাখবর নিয়েছে। আর রহিমা খালা তো অস্থির হয়ে গেছে এরিনা কবে বাসায় যাবে সেজন্য। কি রান্না হবে, কিভাবে হবে, সবকিছুতেই এরিনাকে ফোন করেছে বারবার। আর এরিনা ফোন করেছে শাশুড়িকে। দূরে থাকলেও সময় মতো আয়েশা আক্তার ওর ওষুধ থেকে শুরু করে সবকিছুরই তদারকি করে এরিনা। মোট কথা ওই বাসায় যেন এখন এরিনাকে ছাড়া অচল, আর এরিনাও ওদের ছাড়া অচল। সবার এমন আন্তরিকতা, এরিনার প্রতি সবার ভালোবাসা দেখে আলতাফ সাহেব আর শায়লা এখন পুরোপুরি নিশ্চিন্ত। তাদের মেয়ে যে শ্বশুর বাড়িতে মহা আনন্দের সম্মানের সাথে আছে সেটা বুঝতে তাদের আর বাকি নেই। আজ এরিনাকে নিতে জামাই বাসায় আসবে, সেই খুশিতে সকাল থেকেই আলতাফ সাহেবের বাসায় রান্নার তোড়জোড় চলছে। আজ অবশ্য যাওয়া একা আসবে না। আলতাফ সাহেব আয়েশা আক্তার, সুমাইয়া, রুকাইয়া সহ সবাইকে আসতে বলেছে, মানে সবাইকেই দাওয়াত দিয়েছে। শায়লা ফোন করে আরিফ আর বর্ষাকেও আসতে বলেছিল, কিন্তু আরিফ না করে দিয়েছে, কারণ আরিফ বর্ষাকে আবারও কোনো সিন ক্রিয়েট করতে দিতে চায়নি। আরিফ চায়নি যে বর্ষার জন্য এত সুন্দর একটা আয়োজন নষ্ট হোক। এতে অবশ্য শায়লা বেশ মন খারাপ করবেই না বা কেন। বাসায় এত আয়োজনে যেখানে পরিবারের সবাই উপস্থিত থাকবে, সেখানে আদরের বড় ছেলে, ছেলের বউ, নাতিরা থাকবে না, এটা কি সত্যি মেনে নেওয়া যায়? ভাই আসবে না শুনে এরিনাও বেশ মন খারাপ করে। বাচ্চা দুটোকেও দেখে না অনেক দিন। ইলহাম বারবার ওদের কথা জিজ্ঞেস করলো, এরিনা এটা সেটা বলে এড়িয়ে যায়। এছাড়া আর কি বা করার আছে? শায়লা নিষেধ করলেও আজ সকাল থেকে এরিনা ঠিকই রান্না সহ বিভিন্ন কাজে মাকে সাহায্য করেছে। সবার দুপুরের দাওয়াত, তাই ভোর থেকেই শুরু হয়েছিল রান্না। আলতাফ সাহেব জামাইয়ের জন্য কোনো কিছু বাদ রাখেনি, যথেষ্ট আয়োজন করেছেন। 12টা বাজতেই শায়লা এরিনাকে গোসলে পাঠায়। গোসল করে সুন্দর একটা শাড়ি পরতে বলে। এরিনাও গোসল সেরে লাল টকটকে শাড়ি, একটা জামদানি শাড়ি পরে নেয়। শাড়িটা এরিনার মায়ের। এই রঙিন শাড়ি পরার বয়স নাকি এখন তার আর নেই, তাই জোর করে এরিনাকে দিয়ে দেয় শাড়িটা। এরিনার অবশ্য লাল রংটা কেন জানি পছন্দ না। ওর সবসময় হালকা রং পছন্দ, কিন্তু আজ মায়ের যুক্তির সামনে হার মেনে এই লাল শাড়ি পরতে বাধ্য হয়। শাড়ি পরে বারান্দায় তোয়ালে নাড়তে গেলে নিচে তাকিয়ে দেখে যে আয়েশা আক্তার সহ সুমাইয়া আপুরা সবাই চলে এসেছে। এরিনা দ্রুত মাথায় কাপড় দিয়ে দরজা খুলতেই তুলিকা জড়িয়ে ধরে এরিনাকে। মামিকে আদর দিয়েই ইলহামকে খুঁজতে ভেতরে চলে যায়। সুমাইয়া, রুকাইয়া সবার সাথে কুশল বিনিময় শেষ হলে আয়েশা আক্তার সামনে এসে এরিনাকে জড়িয়ে ধরে, কপালে চুমু খায়, গালে হাত রেখে বলে, মাশাআল্লাহ, আমার বৌমাকে তো আজ পুরো পরীর মতো লাগছে, একদম লাল টুকটুকে বউ। আয়েশা আক্তারের এমন কথা শুনে এরিনা হেসে দেয়। এরিনা বলে, কেমন আছেন মামুনি? আয়েশা আক্তার বলে, গত 3 দিন ভালো ছিলাম না। তুই ছিলি না, আমার দাদুভাই ছিল না, তোদের ছাড়া বাড়িটা মনে হচ্ছিল ভুতুরে বাড়ি। একেবারেই ভালো লাগছিল না রে। আজ থেকে অবশ্যই আমার ভালো থাকবো। কথাটা বলেই শায়লা বেগমের দিকে তাকিয়ে বলেন, বেআইন, আমি কিন্তু আমার বৌমাকে আর থাকতে দেব না বলে দিলাম। এখন থেকে যখনই এরিনাকে আপনাদের দেখতে মন চাইবে, তখনই সবাই মিলে আমার বাসায় চলে যাবেন। যতদিন খুশি বেরিয়ে আসবেন। এরিনাকে ছাড়া এখন আমরা অচল। শুধু আমি না, আমার ছেলেটাও দেখলাম এরিনার জন্য শোক পালন করছে। কথাটা শোনার সাথে সাথে উপস্থিত সবাই জোরে জোরে হাসতে থাকে। আর এরিনা তো লজ্জায় কি বলবে ভেবে পায় না। এমন পরিস্থিতি থেকে এরিনা নিজেকে বাঁচাতে সবাইকে বসতে বলে। শরবত আনার উদ্দেশ্যে এরিনা ঘরের দিকে রওনা দেয়। এরিনার পেছন পেছন সুমাইয়া আর রুকাইয়াও যায়। এরিনা শরবত নিতে গেলে সুমাইয়া বলে, এটা রাখো এরিনা, আগে তোমার রুমে চলো। এরিনা বলে, কেন, কোনো সমস্যা হয়েছে আপু? সুমাইয়া হেসে বলে, আরে পাগলে, কোনো সমস্যা হয়নি। তুমি রুমে গিয়ে একটু হালকা সাজগোজ করো, তারপর এসে শরবত দাও। এরিনা কপাল কুঁচকে বলে, সাজগোজ কেন আপু, শাড়ি চুড়ি সবই তো পরেছি। রুকাইয়া তখন হেসে বলে, এখন কাজলটা আমার ভাইয়ের জন্য পড়ো। তিনি তো নাকি এই 3 দিনেই দেবদাস হয়ে গেছে। কি জাদু করলে ভাবি? যে ভাই বিয়ে করতেই রাজি ছিল না, সে কিনা এখন বউয়ের অনুপস্থিতিতে দেবদাস হয়ে গেছে।
এটাও সম্ভব? যাক, এখন চলো তো তাড়াতাড়ি, একটু কাজল লিপস্টিক লাগাও। রুকাইয়ার এমন কথা এরিনার লজ্জায় মাথা নিচু করে ফেলে। মনে মনে ভাবে, সবাই এগুলো কি বলছে? ডাক্তার সাহেব আমার জন্য দেবদাস, এটাও কি সম্ভব? সবারই নিশ্চয় কোথাও না কোথাও ভুল হচ্ছে। যাক, সুমাইয়া রুকাইয়ার কথা মতো এরিনা হালকা একটু সাজগোজ করে নেয়। এরিনা সবার সাথে গল্পের ফাঁকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:30 বাজে। এখনো মানুষটা আসেনি। ডাক্তার সাহেবকে দেখার অপেক্ষায় আজ এরিনার চোখ দুটো অধীর আগ্রহে অপেক্ষা করছে। সময় যেন আর কাটছে না। এরিনা জানে হাসপাতাল থেকে আসতে কমপক্ষে 2:30 বাজবে। তবুও এই অপেক্ষা। 2:30 বেজে পার হয়ে গেছে, অথচ এখনো জাওয়াদের আসার কোনো নামগন্ধ নেই। এরিনা কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু জাওয়াদ ফোন রিসিভ করেনি। কয়েকবার ফোন দেওয়ার পর ছোট একটা মেসেজ পাঠায় যে মিটিংয়ে আছে, আসতে দেরি হবে। এরিনা তাই আর বিরক্ত না করে বাকি সবাইকে খেতে বসিয়ে দেয়। সবাই খুব মজা করে খায় আর প্রশংসা করতে থাকে। সবার খাওয়া দাওয়া শেষ হতেই কলিং বেল বেজে ওঠে। এরিনা তখন সবাইকে খাইয়ে রুমে যায় জাওয়াদকে আর একবার ফোন করার জন্য। ওইদিকে সবাই থাকায় এবার আর এরিনা দরজা খুলতে যায় না। রুমে গিয়ে জাওয়াদকে আর একবার ফোন করার জন্য আবার মোবাইল হাতে নেয়। অনেক সাহস করে ফোন দেয়, কিন্তু রিসিভ না হলে একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে এসে দাঁড়ায়। নিজের পরিবর্তন দেখে নিজেই খুব অবাক হয়। ডাক্তার সাহেবকে দেখার জন্য আজ কেমন যেন অস্থির হয়ে আছে এরিনা। কখন আসবে আর কখন এক পলক দেখবে, সেই অপেক্ষায় চোখ দুটো যেন আর স্থির থাকতে চাচ্ছে না। মনে মনে ভাবে, এত কিসের অভিমান ডক্টর সাহেবের? কেন 3 দিন ধরে তিনি এভাবে আমাকে এড়িয়ে যাচ্ছেন, আর আজকেও আমাকে এত অপেক্ষা করাচ্ছে? এরিনার চিন্তার মাঝে পেছন থেকে জাওয়াদ গম্ভীর কণ্ঠে বলে, প্রচন্ড ক্ষুধা পেয়েছে এরিনা, আমি ফ্রেশ হয়ে আসতে আসতে খাবার রেডি করুন। জাওয়াদের উপস্থিতি টের পেয়ে ওর কণ্ঠ শুনে ফিরে তাকাতেই জাওয়াদ উল্টো ঘুরে ওয়াশরুমে ঢুকে পড়ে। এতে এরিনার অস্থির মনটা আরো অস্থিরতায় ভরে যায়। 3 দিন পরে এসেও এড়িয়ে যাওয়া, এবার যেন অভিমানগুলো এরিনার চোখে জল হয়ে জমা হচ্ছে। খুব কৌশলে সেটা সামলে বিছানায় তোয়ালে রেখে ডাইনিং এ যায় খাবার রেডি করতে। গিয়ে দেখে শায়লা ওর আগেই টেবিলে খাবার রেডি করে ফেলেছে। সবাই খাওয়া দাওয়া সেরে এখন গল্পে মেতে আছে। শুধু এরিনা না খেয়ে অপেক্ষা করছে জাওয়াদের জন্য। টেবিল সাজিয়ে এরিনার রুমে গিয়ে দেখে জাওয়াদ কপালে হাত রেখে বিছানায় শুয়ে আছে। খুব যে ক্লান্ত সেটা দেখেই বোঝা যাচ্ছে। এরিনা ধীরে ধীরে বলে, খাবার দিয়েছি, খেতে আসুন, খেয়ে রেস্ট নিন। এরিনার কথা শুনে জাওয়াদ চোখ থেকে হাত সরিয়ে উঠে ডাইনিং এর দিকে পা বাড়ায়। এরিনার সাথে কোনো কথাই বলে না। এতে করে এরিনা যেন এবার কষ্টে দম বন্ধ হয়ে আসে। এভাবে এড়িয়ে যাওয়া এমন কি করেছে যে ও ডাক্তার সাহেব ওর সাথে এমন করছে? নিমিষেই চোখে মুখে আধার নেমে আসে এরিনার। তবে সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেয় এরিনা। এরপর ঠোঁটের হাসির রেখা টেনে খাওয়ার টেবিলে গিয়ে জাওয়াদের উল্টো পাশে বসে খাওয়া শুরু করে। শায়লা বেগম পুরো সময় জামাইয়ের পাশে বসে তদারকি করায় এরিনাকে আগ বাড়িয়ে কিছু করতে হয়নি। অযাচিত অভিমানের কারণে গলা থেকে খাবার নামতে না চাইলেও জোর করে একটু খেয়ে নেয় এরিনা। এদিকে আর চোখে একবার এরিনার দিকে তাকিয়ে যেন বেসামাল হয়ে যায় জাওয়াদ। এত অপরূপ লাগছে এরিনাকে যে চোখ ফেরানো দায়। জাওয়াদের অবস্থা দেখে দূরে বসে থাকা তারেক সুমাইয়া জোরে কাশি দিয়ে মজা করতে নিলে জাওয়াদ যা বোঝার বুঝে নেয় আর খুব দ্রুত নিজেকে সামলে নেয়। মনে মনে বলতে থাকে, এত সহজে নরম হওয়া যাবে না ডক্টর জাওয়াদ। 3 দিন দূরে থেকে যেই শাস্তি এরিনাই ডাক্তারকে দিয়েছে, সেই পরিমাণ শাস্তি এরিনাকেও ডক্টর জাওয়াদ দেবে, অবশ্যই দেবে। এরপর এরিনার দিকে আর না তাকিয়ে সবার সাথে হাসি মুখে গল্প করতে করতে খাওয়া শেষ করে জাওয়াদ। 5টা বাজতে সবাই মিলে বিদায় নিয়ে যে যার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আলতাফ সাহেব বেশ কান্নাকাটি করেন। এরিনার মনটা খারাপ হয়ে যায় বাবার জন্য। এরপর বাসায় যাওয়ার সময় গাড়িতে উঠতে নিলে এরিনা অভিমান দেখিয়ে গাড়ির পেছনে আয়শা আক্তারের সাথে বসে পড়ে। এরিনা নিজেও আর কথা বলার চেষ্টা করেনি ডাক্তার সাহেবের সাথে, একবারও তাকায়নি ডাক্তার সাহেবের দিকে। গাড়িতে বসে চোখে আসা অযাচিত অশ্রুকণা খুব কষ্টে সামলে নিয়ে মনে মনে বলতে থাকে, যা কিছু সবটাই শুধু দায়িত্ববোধ থেকে করা, সবটাই শুধু একে অপরের প্রতি দায়িত্ব পালন, আর কিছুই নয়। দুজনের মনে দুজনের জন্য আর কিছু নেই, কিচ্ছু নেই। এদিকে এরিনা পেছনে বসায় রাগে জাওয়াদের মেজাজ যেন
আরও তুঙ্গে উঠে যায়। এরিনার দিকে আর না তাকিয়ে চুপচাপ গাড়ি ড্রাইভ করতে থাকে। জ্যাম না থাকায় খুব দ্রুত বাসায় চলে আসে ওরা। জাওয়াদও সবাইকে নামিয়ে দিয়ে কারোর সাথে কোনো কথা না বলে সোজা চেম্বারের উদ্দেশ্যে রওনা দেয়। রাত প্রায় 10টা বাজে। জাওয়াদ আজ তাড়াতাড়ি চেম্বার শেষ করে বাসায় চলে আসে। এরিনার ওপরে অভিমান থাকলেও চেম্বারে আজ মন দিতে পারছিল না, তাই এই চলে আসা। বাসায় এসে দেখে গত 3 দিনের মতোই পুরো বাসায় বিরাজ করছে শুনশান নীরবতা। হাতের ব্যাগটা সোফায় রেখে ইলহামকে ডাকতে নিলে আয়েশা আক্তার বলে, দাদুভাই তো ঘুমিয়ে পড়েছে, আজ সারাদিন রেস্ট নেয়নি তো, তাই আমার কাছে এসে শুয়ে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো। জাওয়াদ আফসোস করে বলল, ওর জন্য আমি তাড়াতাড়ি এলাম, চকলেট নিয়ে এলাম, আর ও ঘুমিয়ে পড়লো। যাক, সমস্যা নেই, চকলেটগুলো ওকে সকালে দিয়ে দিও মা। আয়েশা আক্তার বলে, আমি কেন? ঘুম থেকে উঠলে তুই নিজেই দিয়ে দিস, বাবার কাছ থেকে পেলে বেশি খুশি হবে। জাওয়াদ নিঃশব্দে হাসে। বাবা সত্যিই তো বাবা হয়ে গেল। নিজের রক্ত না হওয়া সত্ত্বেও কিভাবে এই অল্প দিনে বাচ্চাটার মায়ায় পড়ে গেল ভাবতে অবাক লাগে। জাওয়াদ রুমের দিকে যেতে নিলে আয়েশা আক্তার বলেন, শোন বাবা, এরিনা কিন্তু মাথা ব্যথা করছে, ঘুমাচ্ছে, এখন ডেকে দেখ উঠে কিনা। মাথা ব্যথার মেয়েটা ফ্রেশও হতে পারেনি, ওকে ডেকে একসাথে দুজন মিলে খেয়ে নে। আমি ঘুমোতে গেলাম, দুপুরে রেস্ট না হয় আমারও শরীরটা ভালো লাগছে না। জাওয়াদ বলে, তুমি শুয়ে পড়ো মা, আমি এরিনাকে ডেকে খেয়ে নেব, আর কিছুক্ষণ পরে এসে ইলহামকে নিয়ে যাব। আয়েশা আক্তার এবার একটু গম্ভীরতা বজায় রেখে বলেন, আজ আমার কাছেই ইলহাম ঘুমাবে, ও আমার কাছে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আজকাল নিজ থেকেই আসে আমার কাছে ঘুমাতে, তাই ওকে আমার কাছে থাকতে দাও, আর বৌমাকে একটু সময় দাও। রিনা বাবার বাড়ি গিয়ে থেকেছে বলে এত অভিমান করে আছো, তাহলে তুমি যে গত 3 দিনে একবারও যাওনি, এতে এরিনাও কিন্তু রাগ করতে পারে, অভিমান করতে পারে। এটা কি ভেবে দেখেছো কখনো? যাই হোক, অনেক রাত হয়েছে, ফ্রেশ হয়ে এরিনাকে ডেকে খাওয়া দাওয়া শেষ করো। জাওয়াদ বলেন, ঠিক আছে মা। এরপর আয়েশা আক্তারের রুমে গিয়ে ইলহামের কপালে আদর দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। আর অবাক হয় এই ভেবে যে কিছু না বলার পরেও মা কত সহজেই ওর মনের কথাগুলো বুঝে ফেলেছে। সত্যি এরিনা মা। যাই হোক, রুমে গিয়ে লাইট জ্বালাতে এরিনার দিকে চোখ পড়ে। কিছুটা এলোমেলো অবস্থায় ঘুমিয়ে আছে এরিনা, কিন্তু এতদিনে এরিনাকে সাধারণত পরিপাটি হয়ে ঘুমাতে দেখেছে জাওয়াদ। আজ হয়তো বেশি ক্লান্ত, তাই এই অবস্থা। না চাইতেও জাওয়াদ ধীর পায়ে হেঁটে খাটের পাশে গিয়ে দাঁড়ায়। বিকালের রাগটা ক্ষণিকের জন্য যেন ভুলেই যায় জাওয়াদ। খুব পরোক্ষ করে দেখতে থাকে এরিনাকে। চুলগুলো এলোমেলো হয়ে কপালের ওপর পড়ে আছে, কিছুটা চোখে কাজল লেপটে আশেপাশে ছড়িয়ে গেছে, ঠোঁটে হালকা রাঙানো ছোট ছোট গয়নায় ববু একটা ভাব আছে। শাড়িটা বেশ সরে গেছে শরীর থেকে। ঘুমের মাঝেও বেশ আদরে লাগছে এরিনাকে। হঠাৎ করেই নিষিদ্ধ ইচ্ছা জাওয়াদের মনে জাগে, কিন্তু সেই ইচ্ছেগুলোকে জাওয়াদ খুব কৌশলে নিয়ন্ত্রণ করে ফেলে। এরিনা যে ওর উপরে অভিমান করে গাড়িতে পেছনে বসেছে সেটাও খুব ভালো করেই বুঝতে পেরেছে। মনে মনে হাসে আর ভাবে এ কেমন অনুভূতি। জাওয়াদের ভাবনার মাঝে এরিনার ঘুম ভেঙে যায়। লাইট জ্বালাতে বেশ বিরক্তও হয়। চোখ পিটপিট করে খুলে তাকাতেই দেখে সামনে ডাক্তার সাহেব দাঁড়িয়ে অপলক তাকিয়ে আছে ওর দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে নিজের দিকে তাকাতেই এক লাফ দিয়ে ওঠে, শাড়ি ঠিক করে আঁচল টেনে সামনে আনে। লজ্জায় কিছু বলতে না পেরে জাওয়াদকে ফেলে সামনে আগাতে নিলেই জাওয়াদ ভরাট কণ্ঠে বলে, আপনি কি ভূতের স্বপ্ন দেখছিলেন এরিনা? ডাক্তার সাহেবের এমন কথায় বেশ অবাক হয় এরিনা। কপাল কুঁচকে পেছনে জাওয়াদের দিকে তাকিয়ে বলে, মানে? জাওয়াদ হাতের ঘড়িটা খুলতে খুলতে বলে, যেভাবে উঠে আমাকে দেখে দৌড় দিচ্ছেন মনে হচ্ছে ভূত দেখছেন, তাই বললাম। এরিনা বলে, না না, কোনো ভূতের স্বপ্ন দেখিনি, ওয়াশরুমে যাব তাই। জাওয়াদ কপালে ভাঁজ ফেলে বলে, ও, তো শাড়ি পরে এভাবে এলোমেলো হয়ে ঘুমাচ্ছিলেন কেন? চেহারা দেখে মনে হচ্ছে বাসায় এসে ফ্রেশ হবার প্রয়োজনটাও মনে করেননি। মাসে 3 দিন বাবার বাড়ি থেকেই এই অবস্থা কেন? এরিনা এবার বিরক্ত হয়, খুব বিরক্ত। 3 দিন কোনো কথা না বলে ইচ্ছে করে এড়িয়ে গিয়ে এখন এসব উদ্ভট কথা বলার মানে কি? এরিনার নীরবতা দেখে জাওয়াদ আবারও বলে, বাবার বাড়িতে গেলে নাকি মেয়েরা সতেজ হয়ে ফেরে, সুন্দরী হয়, কিন্তু আপনার তো দেখছি বেহাল অবস্থা। শাড়িটাও সামলাতে ভুলে গেছেন। এমন হলে
জাওয়াদের কথার মাঝে এরিনা কপাট রাগ দেখিয়ে বলে, ঘুম কম হয়, মাথা ব্যথা ছিল প্রচন্ড, খুব বমি পাচ্ছিল। ভাবলাম 5 মিনিট রেস্ট নিয়েই উঠে যাব, কিন্তু কখন যে ঘুমিয়ে পড়ি টেরই পাইনি। জাওয়াদ এবার শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আর কিছু বলতে হবে না এরিনা, ফ্রেশ হয়ে দ্রুত টেবিলে খাবার দিন। আজ তৃপ্তি সহকারে খাবো। সঙ্গী ছাড়া কতদিন ঠিক মতো খাওয়া হয়নি আমার। তাছাড়া খাওয়ার পরে কিছু হিসেব নিকেশও চুকাতে হবে আমায়। এরিনা বুঝতে না পেরে তাকিয়ে বলে, মানে লাল শাড়ি পরে আমাকে আর দেখাতে হবে না। আমাকে দেখানোর জন্যই তো এতক্ষণ পড়েছিলেন নাকি? আমি দেখেছি লাল শাড়িতে আপনাকে মোটেও মানায়নি। এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন তো। সব কথাই দেরিতে বোঝেন আপনি। জাওয়াদের এসব উল্টাপাল্টা কথা এরিনার আর ভালো লাগে না আজ। তার উপরে শাড়ি নিয়ে এমন মন্তব্য শুনে রাগে অভিমানের চোখে দুফোঁটা আবারও জ্বালা পোড়া শুরু করে। এই অবস্থায় ডাক্তার সাহেবের সামনে আর থাকা যাবে না, নিজের কোনো দুর্বলতা প্রকাশ করা যাবে না। তাই কথা না বাড়িয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় এরিনা। আর এরিনা এমন পরিস্থিতি দেখে নিঃশব্দে হাসে জাওয়াদ। রাত প্রায় 12টা। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় বসে মোবাইলে কি যেন দেখছে জাওয়াদ, আর এরিনার অপেক্ষা করছে। এদিকে এরিনা সব কাজ শেষ করে ড্রয়িং রুমে পায়চারি করছে। কেন জানি রুমে যেতে ইচ্ছে করছে না। জাওয়াদের এভাবে এড়িয়ে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না ও। সব মিলিয়ে বিরক্ত লাগায় ঠিক করে জাওয়াদ ঘুম পড়লে তারপরেই ও রুমে যাবে। এদিকে অনেকটা সময় কেটে যাওয়ার পরেও রুমে না আসায় জাওয়াদের মেজাজ আবারও তরতর করে বেড়ে যায়। মনে মনে বলতে থাকে, এসবের মানে কি? এতদিন পরে এসে এখনো রুমে না আসার পিছনের কারণ কি? মোবাইলটা বিছানায় ছুঁড়ে ফেলে ডাইনিং এর দিকে পা বাড়ায় জাওয়াদ। এসে দেখে এরিনা পায়চারি করছে। জাওয়াদ হঠাৎ হেঁটে এরিনার সামনে এসে দাঁড়াতে এরিনা ভয় পেয়ে যায়। কিছু বলতে নেবে অমনি জাওয়াদ এরিনার হাত শক্ত করে ধরে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। হঠাৎ জাওয়াদের এমন আচরণে এরিনা যেন বাকরুদ্ধ। কিছু বলতে নেবে অমনি জাওয়াদ গম্ভীরভাবে বলে ওঠে, এত রাত হওয়ার পরেও আপনি রুমে আসছিলেন না কেন এরিনা? এভাবে আমাকে এড়িয়ে যাওয়ার কারণটা কি জানতে পারি? এরিনা অবাক হয়ে জাওয়াদের কথা শুনে বলে, আমার ঘুম আসছিল না, তাই ওই রুমে হাঁটছিলাম। এরিনার কথা শুনে জাওয়াদ আরো রেগে যায়। সামনে এগিয়ে এসে বলে, ঘুম আসছিল না নাকি আমাকে এড়িয়ে যাচ্ছেন? বাসায় ফেরার সময়ও আপনি পেছনে বসেছেন কেন জানতে পারি? জাওয়াদের কথা শুনে আজ এরিনাও খুব রাগ হয়, ভীষণ মন খারাপ হয়। অভিমানগুলো আজ যেন আর গোপনে থাকতে চাইছে না, অশ্রু হয়ে ঝরতে চাইছে খুব। এরিনা ছল ছল চোখে জাওয়াদের দিকে তাকিয়ে বলে, আমি এড়িয়ে যাচ্ছি নাকি আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন সেটা একটু ভেবে দেখবেন। গত 3 দিন ধরে আপনি আমাকে এড়িয়ে গেছেন। ফোন দিলে ব্যস্ততা দেখিয়েছেন, মেসেজের রিপ্লাই পর্যন্ত দেননি, একবারের জন্য বাসায় যাননি। আজকেও আমার সাথে তেমন কোনো কথাই আপনি বলেননি, শুধু রাগটাই দেখাচ্ছেন। আমি তো এটাও বুঝতে পারছি না যে আপনি কেন হঠাৎ আমার উপরে এত রেগে আছেন। কি এমন করেছি আমি? তবে হ্যাঁ, দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কথাগুলো এক নিঃশ্বাসে বলে যায় এরিনা। চোখ থেকে টুপটুপ করে দুফোঁটা অশ্রুকণা ঝরে পড়তেই হাত দিয়ে সেটা মুছে ফেলে এরিনা। এরপর জাওয়াদকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চুপচাপ বারান্দায় গিয়ে চেয়ারে বসে নিঃশব্দে কাঁদতে থাকে। এরিনার অভিযোগ শুনে জাওয়াদ কোনো উত্তর খুঁজে পায় না, কারণ এরিনা ঠিকই বলেছে। গত 3 দিন ধরে জাওয়াদ এরিনাকে এড়িয়ে গেছে। এর পেছনের কারণ হলো এরিনা ওই বাসায় থাকা। ওই বাসায় থেকেছে বলেই খুব রাগ হয় জাওয়াদের, আর তাই এই 3 দিন ওই বাসাতেও যায়নি। আর এরিনার সাথে ফোনেও কথা বলেনি। হয়তো কাজটা ঠিক হয়নি, কারণ বাবার বাড়িতে এরিনা থাকতেই পারে, কিন্তু জাওয়াদ কি করবে? এরিনা এখন ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে, ওকে ছাড়া থাকা সম্ভব না। আর তাই না চাইতেও রাগ দেখিয়েছিল, মনে অভিমান জন্মেছিল। কিন্তু এখন এরিনার কথা শুনে ওর কান্না দেখে জাওয়াদ কি করবে ভেবে পায় না। শাস্তি দিতে গিয়ে মনে হচ্ছে এখন নিজেই শাস্তি পাচ্ছে। বিড়বিড় করে বলে, মেয়েটাকে কি তবে একটু বেশি কষ্ট দিয়ে ফেললাম? এরিনাকে কিছু বলবে, কিন্তু ততক্ষণে এরিনা বারান্দায় চলে গেছে। জাওয়াদ বারান্দার দিকে এগিয়ে যেয়ে দরজার কাছে দাঁড়িয়ে শীতল কণ্ঠে বলে, এত রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকতে নিষেধ করেছিলাম এরিনা, ঘরে আসুন। এরিনার মেজাজ যেন আরো খারাপ হয়ে যায়। কপাট রাগ দেখিয়ে চোখ মুছতে মুছতে বলে, আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি আরো কিছু সময় এখানে থাকবো। জাওয়াদ এবার গম্ভীর্যতার সাথে বলে, আপনাকে ঘরে আসতে বলেছি আমি। আজকাল সব ক্ষেত্রে আপনি বড্ড অবাধ্য হয়ে যাচ্ছেন এরিনা,
অনেক রাত হয়েছে, ঘরে আসুন। জাওয়াদের কথাগুলো এরিনা ধীরে ধীরে জাওয়াদের দিকে এগিয়ে এসে ছলছল চোখে তাকিয়ে খুব আহ্লাদ করে বলে, ডক্টর সাহেব, আমার জন্য আপনি যা যা করেন সেসব কি শুধুই দায়িত্ববোধ থেকে করেন? শুধুই দায়িত্ববোধ? এর পেছনে অন্য কোনো কারণ নেই? হঠাৎ এভাবে নিচ থেকে কাছে এসে এরিনা যেন এমন কিছু বলবে, এটা যেন জাওয়াদের কল্পনার বাইরে ছিল। আজ এরিনার সব কথাতেই জাওয়াদ বারবার অবাক হচ্ছে। এমন প্রশ্নে কি বলবে বুঝতে পারে না জাওয়াদ। এরিনার জন্য জাওয়াদের এখনের অনুভূতিগুলোকে শুধু দায়িত্ববোধ বলা যাবে না। এরিনার জন্য জাওয়াদ এখন ভিন্ন কিছু অনুভব করে, একেবারেই ভিন্ন কিছু, যেখানে ওর ইচ্ছে করে সারাক্ষণ এরিনাকে ওর সামনে রাখতে। অন্য কারোর সাথে দেখলে হিংসা হয় জাওয়াদের, না চাইতেও সারাক্ষণ এরিনাকে ভাবতে ভালো লাগে ওর। এসব নিশ্চয়ই শুধু দায়িত্ববোধের মধ্যে পড়ে না, আর এসব অনুভূতি তো ওর আচরণের মাধ্যমে প্রকাশিত হচ্ছেই। তারপরেও ও এভাবে জিজ্ঞাসা করার কি মানে আছে? জাওয়াদকে নিশ্চুপ দেখে এরিনা কিছু না বলে চুপচাপ ঘরের দিকে পা বাড়াতে নিলেই জাওয়াদ বলে,